ডক্টর কামাল হোসেন বা রেজা কিবরিয়া সাহেব যতই শিক্ষিত হন, ভোট চাইতে গেলে বলবে উনি আবার কে ডাক্তার, উনি আপনার কাছে চিকিৎসা করতে আসেনি। যে কথা যে লোকগুলো এসব কথা বলে তাদেরকে জনগণ জয় জয় করে জিতিয়ে দেয়। 2018 নির্বাচনের বেলা 12টা পর্যন্ত মির্জা ফখরুল বললেন খুব সুন্দর নির্বাচন হয়েছে। সুতরাং আপনাদের কাণ্ডজ্ঞান সম্বন্ধে আমি সম্পূর্ণ সন্দিহান। আপনারা কি চান আর কি বলেন তার ভেতরে কোনো মিল নাই। এই 28শে অক্টোবর যদি আপনারা স্টেজ ছেড়ে দৌড় দিয়ে না পালাতেন তাহলে কিন্তু ওই দিনই সরকার পতন করার যেত। তারা বলছে ওই পার্টিশন ব্রিটিশরা করেছে, তোমরা তো পার্টিশন করেছো। জয়া চ্যাটার্জির বইতেও আছে, আমার বইতে আমি বলেছি ভারতীয় হিন্দু ভদ্রলোকেরা পার্টিশন করেছে। পার্টিশন মানে কি? ভারতের তো পার্টিশন হয় না। বলে সংবিধান বলে কোন জিনিস এখন বাংলাদেশে নেই। আপনি যদি বাংলাদেশের সংবিধানকে একটা এখনো বহাল রয়েছে মনে করেন, তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনি যে নামেই ডাকেন, যে সরকার এখন বাংলাদেশে, সেটা সংবিধান পরিপন্থী, 100% বেআইনি। তাতে সংবিধানের একটা বিরাট প্রভিশনকে বেআইনি করে একটা সরকার প্রতিষ্ঠিত করবে, আবার বলবেন আমরা সংবিধানের প্রতি খুবই শ্রদ্ধাশীল। এটা তো হয় না। আপনি বাপের চুল ধরে তাকে পিটিয়ে জুতা মেরে পায়ের কাছে বসিয়ে রাখবেন, আবার বলবেন আমার শ্রদ্ধেয় পিতা। তো এটা তো হয় না। সংবিধান অলরেডি মরে গেছে। যে জন্য আমি বলছি ডক্টর ইউনূস, যেটা ডক্টর কলিমুল্লাহর মুখ ফসকে বেরিয়ে গেছে, উনি বললেন যে ডক্টর ইউনূস এখন রাষ্ট্রের কর্ণধার বা প্রধান। যদি হতেন আমি কিন্তু খুশি হতাম। আমি ডক্টর কলিমুল্লাহর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ডক্টর ইউনূসেরও তো ঘুম আসার কথা না। যেটা নিয়ে আমি আজকে নিজে টকশো করেছি, আমি এখানে বলেছি যে ওয়াকারুজ্জামানরা যে কি পরিকল্পনা করছে, এটা যখন যদি তারা সাকসেসফুল হয়ে যায়, সফল হয়ে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি গুজব কি সত্য না, অমুককে ধরা হচ্ছে আবার 200 কোটি টাকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করতে চাই যেগুলো গুজব, কিন্তু এর ভেতরে যদি সত্যতার কিছুটা থাকে তাহলে তো ডক্টর ইউনূস সচেতন হওয়া উচিত। এই যে ডিবিআরএ পুলিশ আর ডিজিএফআই এর আর্মি, এরা তো সব আমার সরকারের বিরুদ্ধে কাজ করছে। সুতরাং সংবিধান বলে কিছু নেই। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে নতুন সংবিধান তৈরি করা, এক্সপার্টদের এনে, দেশি বিদেশি এক্সপার্টদের এনে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম ছাড়া আমাদের দেশে যদি নির্বাচন হয়, সেখানে মমতাজের মতো গায়িকা, নায়িকা, নর্তকী অথবা আব্দুর রহমান বদির মতো ড্রাগ ডিলার এবং এই যে জানার হাজারের মতো একজন গ্যাংস্টার, শামীম ওসমানের মতো গ্যাংস্টার, হাজি সেলিম, হাজি মকবুল, এরা নির্বাচিত হয়ে আসবে। ডক্টর কামাল হোসেন বা রেজা কিবরিয়া সাহেব যতই শিক্ষিত হন, ভোট চাইতে গেলে বলবে উনি আবার কে ডাক্তার, উনি আপনার কাছে চিকিৎসা করতে আসেনি। যে লোকগুলো এসব কথা বলে তাদেরকে জনগণ জয় জয় করে জিতিয়ে দেয়। সুতরাং আমি এই এখনকার যে ক্যাবিনেটটা ডক্টর ইউনূসের, জিয়াউর রহমানের আমরা যেটা শুনতাম ক্যাবিনেট অফ ট্যালেন্ট, তার চাইতেও কিন্তু আমি মনে করি এই মুহূর্তে যে সরকারের অ্যাডভাইজার যারা আছেন তারা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে কোয়ালিফাইড লোকদের একটা ক্যাবিনেট হয়েছে। মানে ক্যাবিনেট প্রধান হচ্ছেন রাষ্ট্রপ্রধান, সরকার রাষ্ট্রপ্রধান হচ্ছেন নোবেল লরিয়েট পিএইচডি ইকোনমিক্স। তারপরে এই যে 3-4 জন নাম করা ইকোনমিক্স সেখানে আছেন এবং অনেস্ট, সজ্জন এবং জ্ঞানী। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ভাই, তারপরে এই সালেউদ্দিন এবং আমার ছোট ভাইয়ের মতো বন্ধু ডক্টর ফজলুল করিম, এরা দেশে বিদেশে নাম করা অর্থনীতিবিদ। এই আপনি নির্বাচিত সরকার হলে এদেরকে তো আপনি মন্ত্রী বানাতে পারতেন না যদি পার্লামেন্টারি সিস্টেম হয়। আমি মনে করি ডক্টর ইউনূসের কনস্টিটিউশন বদলে উনি রেফারেন্ডাম দেবেন, জিয়াউর রহমান যেটা করেছিলেন। এই প্রেসিডেন্ট আমি বদলেছি, নতুন নতুন কনস্টিটিউশন করেছি, নতুন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করছি আমি। সেখানে জনগণ হ্যাঁ বা না ভোট দিয়ে, বিপ্লবের পরে এটা উনি করতেই পারেন, কেন ওনার হাতে নেপোলিয়নের তরবারি, ওটা করে দিলে লেজিটিমেট হয়ে যায়। এবং নির্বাচনের কথা যেটা আপনার বিএনপি যেটা বলছে, আমি মনে করি হঠকারী বক্তব্য। আপনারা 2018 নির্বাচনের
বেলা 12টা পর্যন্ত মির্জা ফখরুল বললেন খুব সুন্দর নির্বাচন হয়েছে। সুতরাং আপনাদের কাণ্ডজ্ঞান সম্বন্ধে আমি সম্পূর্ণ সন্দিহান। আপনারা কি চান আর কি বলেন আর ভেতরে কোনো মিল নাই। এই 28শে অক্টোবর যদি আপনারা স্টেজ ছেড়ে দৌড় দিয়ে না পালাতেন তাহলে কিন্তু ওই দিনই সরকার পতন করার যেতে পারত। 5ই অগাস্টের ঘটনা 28শে অক্টোবর বা 29শে অক্টোবর ঘটানো যেত। আপনারা করেননি, রিজাইন করেন এবং নতুন লোককে দলে নিয়ে আসেন। বিএনপি কেন করছে? বিএনপির আমি 2জন লোকের উপরে 2জন বা 3জন, ওই যে চিফ হুইপ যিনি ছিলেন তাকে নির্মম ভাবে পিটিয়েছিল হারুন, আর এই যে ডক্টর আব্দুল মঈন খান আর সালাউদ্দিন যিনি ভারতে বন্দী ছিলেন, তার সঙ্গে আমার টেলিফোনে কথাবার্তা হয়েছে। এই 3জন ছাড়া আমি বিএনপির সেন্ট্রাল কমিটির কাউকে মনে করি না রাজনীতি থাকা উচিত। এদের অনেকেরই ট্র্যাক রেকর্ড খারাপ, খারাপ না শুধু, যখন এরা একজনের চেয়ে একজন বড় রকম লুটপাট করেছেন, পয়সা করিয়ে বেরিয়েছে। প্রাক্তন ছাত্র নেতা থেকে শুরু করে যারা যারা এসছে তাদের যে খতিয়ান, তাদের কাছে 200-300 কোটি টাকা কোনো টাকাই না। সুতরাং এখন ভারত সম্বন্ধে যে বক্তব্য আসছে, আমি তো প্রথম দিন থেকে বলে আসছি ভারত আমাদের সর্বপ্রধান শত্রু। অনেকে ভুল বোঝেন যে আমি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিরোধিতা করেছি, সুতরাং অনেকে বলছে ওই একটি নাগরিক টিভিতে বলছে উনি তো বিহারি, উনি ভারতে জন্ম, উনি তো বাংলাদেশ বিদ্বেষী, সুতরাং উনি তো ভারতের পক্ষে কথা বলবেনই। এগুলো যারা বলে, এই গত 4 বছর যাবত আমি ভারত বিরুদ্ধে যা করেছি, আমার লেখায় পপুলার আর্টিকেল বলে, হলিডে নিউ এজ পত্রিকাতে লিখতাম এবং আমার বইতে আমি লিখেছি ভারত, এটা আমার ফ্রেজ, আমি নিজে বলেছি ইন্ডিয়া ইজ দ্য ওনলি কান্ট্রি হ্যাভিং ব্যাড টু ভেরি ব্যাড রিলেশনস উইথ অল ইটস ইমিডিয়েট নেইবার্স। এটা আমি 12-14 বছর আগে বইয়ের মধ্যে লিখেছি। সুতরাং আমার ভারত কোনো ভারত প্রেম নেই। আমি তো মনে করি এখন ভারতীয় পণ্য না, শুধু শুধু তেল সাবান টুথপেস্ট না, ভারতের যে ট্রাক আসে, গাড়ি আসে, কেমিক্যালস আসে, কাপড় আসে, এগুলোর অল্টারনেটিভ সোর্স তৈরি করে শীঘ্রই, অতি শীঘ্রই ভারত থেকে সবকিছু বর্জন করা উচিত। এবং আমরা সিএনজি তে দিচ্ছি ভারতকে সস্তা দামে, আসামে, মেঘালয়ে ব্যবহার করতে, ওই সিএনজি এক্সপোর্ট বন্ধ করে দেয়। ভারতকে আমরা কোনো তেল, কোনো গ্যাস দেব না। সুতরাং ভারতের পরামর্শ মতো চলবো। ডক্টর কলিমুল্লাহ যেটা বলেছেন যে 7ই জানুয়ারির পরেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলেছিল আমরা এই সরকারের সঙ্গে উই ক্যান ডু বিজনেস উইথ ইট। যদিও নির্বাচনটা অবৈধ, আনফেয়ার, ফ্রি না, কিন্তু এদের সঙ্গে আমরা তবুও ব্যবসা করব। এটাই তো দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয়। জয়শঙ্কর কি বললো না বললো ওটা আমি পানিতে ফেলে দিচ্ছি। এবং কলিমুল্লাহ খুব সুন্দর বলেছেন যে এই আপনার রাজ্য, আপনার কুচবিহার ভারত নিয়ে নিল, পার্বত্য ত্রিপুরাও নিয়ে নিল, এবং তারা বলছে ওই পার্টিশন ব্রিটিশরা করেছে। তোমরা তো পার্টিশন করেছো। জয়া চ্যাটার্জির বইতেও আছে, আমার বইতে আমি বলেছি ভারতীয় হিন্দু ভদ্রলোকেরা পার্টিশন করেছে। পার্টিশন মানে কি? ভারতের তো পার্টিশন হয় নাই। পার্টিশন হয়েছে 2টা প্রদেশে, পাঞ্জাব আর বাংলা। আর কোনো কিছু কিন্তু পার্টিশন হয় নাই। কিন্তু বাংলা বিভাগের জন্য ভারতীয় হিন্দু ভদ্রলোকেরা দায়ী। এটা তো আমি না, শুধু হিন্দু ভদ্রলোকেরা বলছেন, অন্নদা শঙ্কর রায় বলে গেছেন। এগুলো পুরনো কথা। এখন বিএনপি যে নির্বাচন করছে, আমি মনে করি ডক্টর ইউনূসের বলা উচিত আমরা 3 বছর 5 বছর যত সময় লাগে নির্বাচন করব এবং দলগুলোর ভিতরে আমরা গণতন্ত্র দেখতে চাই। এটা আমাদের সরকার কথা বলতেই পারে যে আমরা কোন কোন দলকে নিবন্ধিত রাখবো, এই দলগুলোর ভিতরে গণতন্ত্র আছে কিনা। এবং ডক্টর ইউনূসকে এনশিওর করতে হবে নতুন কনস্টিটিউশনে কেউই 2 টার্মের বেশি দেশের প্রেসিডেন্ট থাকতে পারবে। এবং এখানে ফ্রেঞ্চ সিস্টেমে ইলেকশন করাতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে, এবং প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার মিলে দেশ শাসন করবেন। প্রেসিডেন্টের হাতে ধরেন 70-75 ভাগ ক্ষমতা থাকবে, 25 ভাগ থাকবে প্রধানমন্ত্রী। তবে প্রেসিডেন্ট জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসবেন 2 টার্মের। এটা নিশ্চিত করে। এবং দলের ভিতরে যে গণতন্ত্র না থাকে, সরকার মনিটর করতে পারে। তোমাদের দলের ভিতরে কোনো নির্বাচন হয়নি, সিক্রেট ব্যালটে নির্বাচন হতে হবে। বিএনপি বলেন, যে কোনো দলের ভিতরে বলেন। আমি মনে করি, আমার শেষ কথা হচ্ছে, আমি এখনো মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। একজন প্রশ্ন করেছিলেন, আমি এটা নিয়ে বিতর্ক করতে রাজি আছি আসিফ নজরুল সাহেব।
উনি হুম। আসেন, তাকে ডাকেন, আমাকে ডাকেন। আমি বলি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। উনি উনি বলুক যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। তারপরে আপনি একটা সার্ভে করেন, আপনার দর্শক শ্রোতা কি বলে। এটাও একটা ছোট খুব মিনি রেফারেন্ডাম আমরা এই টেবিল টকের মাধ্যমেই করে ফেলতে পারি। হুম, হুম, হুম। কারণ এটা একজন বলার কারণে তার শাস্তি হলো, আরেকজন বলার কারণে কোনো প্রতিবাদ হলো না। সেটাই এখন আরকি। উনি খুব প্রভাবশালী, অনেক হুম। প্রভাবশালী। সেটাই কোনো টু শব্দ শোনা যায়নি। আরেকজন বলার পরে তো উনাকে তিনি ক্যান্ডিডেট, উনি প্রাইম ক্যান্ডিডেট ছিলেন। ওয়াকারুজ্জামানও তাকে চাইছে এবং ডক্টর ইউনূসের দরবারে উনি আছেন। হি ইজ ভেরি পাওয়ারফুল ম্যান। আমি তাকে রেসপেক্ট করি। কিন্তু তার সব কথার সঙ্গে আমাকে একমত হতে হবে এমন তো। নেই। আর একটা বিষয় যদি আপনি বলতেন যে ২ বার কিন্তু কু করার একটা মানে ইয়ে হয়েছিল। ভিতরে, ভিতরে শোনা যায় যে আরো একটা কু হওয়ার কথা ছিল। হুম। তো সেরকম সেদিকেও তো ডক্টর ইউনূসকে একটু খেয়াল রাখতে হবে। আরো আমি কোনো কু আপনি করার সম্ভব শুরুতেই বললাম যে এখন দ্বৈত শাসন চলছে এবং বকার হারুনের চেয়েতে অনেক বেশি ডেঞ্জারাস। এইটা তো ডক্টর ইউনূসের ঘুম নষ্ট করার জন্য ১ম কারণ। ভারত হুম, অনেক দূর আছে। ভারত দিল্লি দূর আছে। কিন্তু নাকের ডগার উপরে ক্যান্টনমেন্টে বসে আছে ওয়াকারুজ্জামান। সে হচ্ছে সবচেয়ে হুম, ডেঞ্জারাস লোক। সে এমন একটা হুম, সিচুয়েশন সৃষ্টি করবে, জনগণ তখন ঠিক আছে আর্মির কাছে আমরা ক্ষমতা দিয়ে দিই। আর্মি খুব উনি ভালো লোক, উনি শেষ মুহূর্তে মানুষ হত্যা করে নাই। উনি যে ভালো লোক হুম, না এটা আমাদের বুঝতে হবে। ভারত যে আমাদের শত্রু রাষ্ট্র এটা যেমন বুঝতে হবে। আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট পার্টি এটাও বুঝতে হবে। তদ্রূপ ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গপাঙ্গরা কিন্তু কেউই ভালো মানুষ না। যারা আয়নাঘর চালিয়েছে তাদের এদেরই লোকজন। আয়নাঘরের মেজর জেনারেল এখনো ক্ষমতাধীষ্ঠ রয়েছে ডিজিএফআই এবং তাদেরই বস ছিলেন ওয়াকারুজ্জামান। এখনো তাদের বস। বসকে না হুম, ধরে আপনি বাড়ির দারোয়ানকে জেলে দেবেন তা তো হয় না। আমি তো মনে করি এখন জিয়াউল হাসানকে ছেড়ে দেওয়া উচিত। ওয়াকারুজ্জামান যদি মুক্ত মানুষ থাকে, জিয়াউল হাসানের মুক্ত জেনারেল হিসেবে চাকরি বেতন দিয়ে পুনর্বহাল করে রেখে দেন। ডক্টর ইউনূস সাহেব আপনি যদি মনে করেন যে ওয়াকারুজ্জামানকে রাখা যাবে তাহলে ওয়াই নট জিয়াউল হাসান। সে মানুষ মেরেছে, মানুষ মারার হোতা ছিলেন ওয়াকার, তার অধীনস্থ জেনারেলে তো করেছেন। যে উনি ওয়াকারুজ্জামান তো জানতেন না যে ডিজিএফআই লোক নিয়ে হত্যা করে। যদি জানতেন না যদি বলা হয় তাহলে আপনি একজন অযোগ্য ব্যক্তি। আপনি সেনাবাহিনী প্রধান, আপনার সেনাবাহিনীর জেনারেল অফিসাররা কি করে আপনি জানেন না। তাহলে তো আপনার সেনাবাহিনীর পদ রেট্রোস্পেক্টিভ ইফেক্টে চাকরি নিয়ে নেওয়া উচিত। যেদিন থেকে আপনি জয়েন করেছেন সেদিন থেকে আপনি রিটায়ার। হুম। অসংখ্য